তন্ময় ভাই গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরে বসে শিক্ষার পথ নিরাপদে আছেন আমরা আজকে আমাদের গণিত বইয়ের পরিসংখ্যান চ্যাপ্টারটির একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের সাথে ফেসবুক লাইভ থেকে যারা কানেক্টেড আছেন আশা করছি আপনারাও কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে যে কোনো কিছু জানাতে পারেন আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফাহানুর নামে একজন যুক্ত হয়েছে আমি একটু ফাহানুরের সাথে কথা বলতে চাচ্ছি ফাহানুর আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আচ্ছা আপনি কি আমাদের ক্লাসে আজকে নতুন আমি কাল থেকে জয়েন করেছি আচ্ছা ঠিক আছে আপনাকে স্বাগতম আপনি আমাদের ক্লাসগুলো ঠিকমতো রেগুলারলি উপভোগ করবেন আশা করছি এবং নিয়মিত বাড়ির কাজগুলো সম্পূর্ণ করবেন আচ্ছা ঠিক আছে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর পরিসংখ্যান চ্যাপ্টারটির একটি গুরুত্বপূর্ণ টপিকস আমি আশা করছি প্রত্যেকের কাছে আপনাদের মূল বোর্ড বইটি আপনাদের একটি খাতা এবং একটি কলম যেন অবশ্যই থাকে আমরা গত ক্লাসে কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ এই চ্যাপ্টারটির কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই চ্যাপ্টারটির পরবর্তী টপিকস গুলো নিয়ে এই চ্যাপ্টারটির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস গণসংখ্যা নিবেশন সারণী যেটি মূলত আমাদের প্রতিটি ক্লাসেই কিন্তু প্রয়োজন হয় তারপরে আছে গড় এরপরে আছে মধ্য এরপরে আছে প্রচুরক প্রত্যেকটি জিনিসই খুবই গুরুত্বপূর্ণ টপিকস এবং প্রত্যেকটি জিনিসের ম্যাথই আমাদের প্রতিটি ক্লাসেই কিন্তু থাকে তারপরে আছে কেন্দ্রীয় প্রবণতা এরপরে আছে পাইচিত্র আমরা আজকে গণসংখ্যা নিবেশন সারণী এবং গড় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে আমরা মধ্য প্রচুরক কেন্দ্রীয় প্রবণতা এবং পাইচিত্র নিয়ে আলোচনা করব গণসংখ্যা নিবেশন সারণী এটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত অনেকেই হয়তো পরিচিত না গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করতে গেলে আমাদের চারটি জিনিস আগে থেকে জানতে হবে সেগুলো হলো এরকম পরিসর শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যাপ্তি এবং ট্যালি আমি আবারও বলছি পরিসর শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যাপ্তি এবং ট্যালি এই চারটি জিনিস নিয়েই মূলত গণসংখ্যা নিবেশন সারণীটাকে আমরা তৈরি করতে পারি প্রথমে জেনে নিই আমরা পরিসরকে কিভাবে তৈরি করতে পারি যদিও এটি সম্পর্কে আমরা গত ক্লাসে হালকা একটু ধারণা নিয়েছিলাম তারপর আমরা আজকে একটু নতুন করে জেনে নিই পরিসর মানে হলো সর্বোচ্চ সংখ্যা থেকে যদি আমরা সর্বনিম্ন সংখ্যাকে মাইনাস করি
এবং তার সাথে যদি আমরা 1 যোগ দেই তাহলে সেটাকে আমরা পরিসর বলতে পারি। আবার শ্রেণী সংখ্যা বের করার একটি ফর্মুলা আছে আমাদের কাছে। পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ডিভাইড করতে হবে। পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ডিভাইড করতে হবে। আবার ঠিক এই জিনিসটি থেকেই আমাদের আরো একটি জিনিস কাজে লাগে, সেটি হলো শ্রেণী ব্যাপ্তি। এটি মূলত আমাদের সিকিউ এর জন্য লাগবে না, তবে এমসিকিউ তে বিভিন্ন টাইপসে কোশ্চেনটি আসতে পারে। সো আমরা এই সূত্রটিও শিখে নিব। শ্রেণী ব্যাপ্তি ইজ ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী সংখ্যা। অর্থাৎ এই জায়গাতে আমাদের শ্রেণী সংখ্যা এবং পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি যেভাবে ছিল, আমরা এই শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তিটাকে জাস্ট আড়াআড়ি ভাবে রিপ্লেস করব। আমরা যদি এই শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তিকে আড়াআড়ি ভাবে রিপ্লেস করি তাহলেই কিন্তু আমরা শ্রেণী ব্যাপ্তির ফর্মুলাটা পেয়ে যাই। অনেক সময় আমাদের এমসিকিউতে পরিসরের মান দেওয়া থাকে এবং শ্রেণী সংখ্যা দেওয়া থাকে, শ্রেণী ব্যাপ্তির মানটা বের করতে বলে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। বিভিন্ন বোর্ড কোশ্চেন যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই প্রশ্নটি দেখতে পাবো। এবার চলে আসি আমরা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান মূলত দুই রকমের হয়, একটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী দিয়ে, একটি হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী দিয়ে। আমরা যদিও আমাদের ক্লাসে বিচ্ছিন্ন শ্রেণীর সীমা নিয়েই আলোচনা করব, তারপরও আমি আপনাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীর বেসিকটি একটু জানিয়ে দিচ্ছি। আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। অবিচ্ছিন্ন শ্রেণীটা এমন হয় 0 থেকে 10, 10 থেকে 20, 30 থেকে 40, 40 থেকে 50। অর্থাৎ যেইখানে শেষ হবে সেই জায়গা থেকেই আবার শুরু হবে। আমি আবারও বলছি, যেইখানে শেষ হবে সেখান থেকেই যদি আবার শুরু করি তাহলে সেটাকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী বলতে পারি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এবং এখানে একটি জিনিস আমরা মনে রাখবো, প্রত্যেকটি শ্রেণীর বিয়োগফলটি যেন ইকুয়াল থাকে। আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 40 এর বিয়োগফল কিন্তু 10, আবার 40 থেকে 30 এর বিয়োগফল 10, আবার 20 থেকে 10 এর বিয়োগফলও কিন্তু 10, আবার 10 থেকে 0 এর বিয়োগফলটাও কিন্তু 10। অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটাকে আইডেন্টিফাই করার একটি সহজ উপায় হলো আমাদের প্রতি ক্ষেত্রে বিয়োগফলটা সমান থাকবে, এটি আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা বিচ্ছিন্ন শ্রেণীতে। বিচ্ছিন্ন শ্রেণী 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। আমরা দেখতে পাচ্ছি যেখানে শেষ হয়েছে ঠিক তার পরের ঘরটি থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই জায়গাতে আমরা 10 এ শেষ করেছি, আমরা 11 থেকে স্টার্ট করেছি। আবার এখানে 20 এ শেষ হয়েছে, 21 থেকে স্টার্ট হয়েছে। এখানে প্রতি ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের বিয়োগফলগুলি যে সমান থাকবে, বিয়োগফলগুলি আমাদের 9 হবে। 50 থেকে 41 বিয়োগ করলে হচ্ছে 9, 40 থেকে 31 বিয়োগ করলে হচ্ছে 9, 30 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 9, 20 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 9, 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9। এই দুটির ভিতরে মূল পার্থক্যটি হলো আমরা একটি মনে রাখবো যে যেই জায়গাতে শেষ হবে বা যেই ঘরে শেষ হবে ঠিকঠাক পরের ঘর থেকে, সেই ঘর থেকে যদি আমরা শুরু করি তাহলে সেটি হবে অবিচ্ছিন্ন, কিন্তু যেই ঘরে শেষ হচ্ছে ঠিক তার পরের ঘর থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে সেটি হবে বিচ্ছিন্ন শ্রেণী। আমরা আমাদের গণিত এই চ্যাপ্টারটির প্রত্যেকটি ম্যাথেই এই বিচ্ছিন্ন শ্রেণীটি নিয়ে কিন্তু মূলত ডিসকাশনে যাব, এবং আমাদের আপার ক্লাসে অবিচ্ছিন্ন শ্রেণীর কিছু ম্যাথ লাগবে। আচ্ছা, এবার চলে আসি আমরা ট্যালি সম্পর্কে আমরা মোটামুটি সকলেই পরিচিত, কারণ এটি মোটামুটি পঞ্চম শ্রেণী থেকেই কিন্তু আমাদের বইতে থাকে। তারপর আমরা একটু স্মরণ করে নিচ্ছি। টালি বলতে কি বোঝানো হচ্ছে? দেখতে পাচ্ছি এখানে একটি দাগ রয়েছে। একটি দাগ থাকলে এটিকে আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারি। যদি আমরা এরকম 2টি দাগ দেই এটিকে আমরা 2 দ্বারা প্রকাশ করতে পারি। যদি 3টি দাগ দেই 3 দ্বারা প্রকাশ করতে পারি। 4টি দাগ দিলে 4 দ্বারা প্রকাশ করতে পারি। এবং যখন এই 4টি দাগের উপরে একটি আড়াআড়ি ভাবে দাগ দেওয়া হবে সেটিকে আমরা 5 দ্বারা প্রকাশ করতে পারি। সিমিলারলি ভাবে আমাদের যত প্রয়োজন, যেমন 6 কিংবা 7 কিংবা 8 কিংবা 9 কিংবা 10, আমরা এইভাবে ট্যালির মাধ্যমে প্রকাশ করতে পারি। আমাদেরকে স্মরণ রাখতে হবে প্রতি 4টি দাগের উপরে আরেকটি দাগ
আর আর এভাবে বসবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা আমাদের মূল একটি ম্যাথে। বলা হয়েছে এখানে 50 নম্বরের কোন পরীক্ষার 20 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরগুলি আমাদের এমন 20, 30, 40, 50, 44, 33, 27, 29, 42, 38, 47, 24, 25, 33 এমন ভাবে 50 পর্যন্ত। যদি এইরকম কোনো উপাত্ত দেওয়া থাকে, আমরা কিন্তু সকলেই জানি এই উপাত্তগুলো কি ধরনের উপাত্ত। আমরা কি জানি উপাত্তগুলো কি ধরনের উপাত্ত? আমরা কি জানি উপাত্তগুলো কি ধরনের উপাত্ত? আচ্ছা, আমি একটু সুভার কাছে জানতে চাচ্ছি এই উপাত্তগুলোকে আমরা কি ধরনের উপাত্ত বলতে পারি? অবিন্যস্ত উপাত্ত। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক লাইভে আমাদের সাথে যারা কানেক্টেড আছেন, আপনারাও যদি কোনো কিছু আমাদেরকে জানাতে চান, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা এই জিনিসগুলো গত ক্লাসে দেখেছিলাম। এই ধরনের বিন্যস্ত এই উপাত্তগুলিকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। তাহলে একটি গণসংখ্যা নিবেশন সারণী যখন আমরা করতে যাব, প্রথমে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে এমন পরিসর বের করব। পরিসর বের করতে গেলে আমাদের মনে রাখতে হবে, প্রথমে আমাদেরকে জানতে হবে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা বের করার পরে পরিসরের সূত্রটি দ্বারা আমরা খুব সহজেই পরিসরটিকে বের করে নিতে পারছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিসরটি বের হচ্ছে 31 কিংবা 31। এবার আমরা যদি এখানে শ্রেণী ব্যাপ্তি 5 নেই, যেহেতু আমাদেরকে প্রশ্নে বলা নেই কোনো শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধানের কথা, তাহলে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান ধরতে পারি। যদি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে যে ব্যাপ্তিটা আমাদেরকে 5 ঘর নিতে হবে কিংবা আমাদেরকে 10 ঘর নিতে হবে, তাহলে আমরা ঠিক ওই ঘরগুলোই নিব। কিন্তু যদি প্রশ্নে উল্লেখ না থাকে, আমরা আমাদের ইচ্ছে মতো নিতে পারি। আমরা আমাদের সুবিধার্থে এখানে 5 ঘর নিয়ে শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা বের করার ফর্মুলাটা আমরা অলরেডি কিন্তু গত ক্লাসে দেখে এসেছি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমরা যদি মানটা বসায় দেই, পরিসরের মান ছিল আমাদের 31 এবং শ্রেণী ব্যাপ্তির মান ছিল আমাদের কাছে 5। 31 কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি, আমরা পাচ্ছি 6.2। কিন্তু দেখতে পাচ্ছি 6.2 সংখ্যাটি একটি অপূর্ণ সংখ্যা। কিন্তু শ্রেণী সংখ্যা কি অপূর্ণ সংখ্যা হতে পারে? না। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, ঠিক 6.2 এর কাছাকাছি পরের পূর্ণ সংখ্যাটি নিতে হবে। এটার কাছাকাছি পরের পূর্ণ সংখ্যাটি হচ্ছে 7। অর্থাৎ আমরা যদি শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা বের করি, তাহলে আমাদের শ্রেণী সংখ্যা বের হবে 7। আচ্ছা, এবার চলে আসি আমরা সর্বনিম্ন সংখ্যা আমাদের কাছে 20 দেওয়া ছিল। 20 থেকে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে আমরা একটি নিবেশন সারণী তৈরি করব। নিবেশন সারণীটা তৈরি করব আমরা কিভাবে? নিবেশন সারণীটা আমরা এভাবে তৈরি করব, 20 থেকে প্রতি 5 ঘর নিয়ে নিয়ে একটি ঘর বানাবো। আমরা যদি 20 থেকে 5 ঘর নিয়ে নিয়ে একটি ঘর বানাই, তাহলে জিনিসটা এমন হবে 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49 এবং 50 থেকে 54। এবং প্রতি ঘরে 20 থেকে 24 এর ভিতরে আমাদের কয়টি সংখ্যা আছে সেটিকে আমরা প্রকাশ করব টালির মাধ্যমে। 20 থেকে 24 এর ভিতরে আমাদের কয়টি সংখ্যা আছে সেটিকে আমরা প্রকাশ করব টালির মাধ্যমে। আমরা প্রথমে টালি করব এবং টালি করার পর টালিতে যে সংখ্যাটি আছে সেটিকে গণসংখ্যার ঘরে লিখব। সিমিলারলি ভাবে 25 থেকে 29 এর ভিতরে আমরা দেখতে পাবো 4টি সংখ্যা আছে, এখানে 4টি দাগ দিতে হবে এবং আমার গণসংখ্যাটি হবে তাহলে 4। একই রকম ভাবে 30 থেকে 34 এর ভিতরে আমাদের 3টি দাগ আছে এবং আমাদের গণসংখ্যাটি হবে 3। ঠিক অনুরূপ ভাবে বাকিগুলি প্রত্যেকটি আমরা করব। আমরা দেখতে পাচ্ছি 2, 4, 3, 3, 3, 2, 3। অর্থাৎ প্রতি ঘরে ঠিক কয়টি সংখ্যা আমার আছে সেই আগের প্রশ্নটির ভিতরে বা অবিন্যস্ত উপাত্তগুলোর মধ্যে সেই সংখ্যাগুলোকে টালি এবং গণসংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করব। যদি প্রকাশ করি তাহলেই কিন্তু আমাদের গণসংখ্যা নিবেশন সারণীটি বের করা হয়ে গেল। আমি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে
আমরা পরে এটা নিয়ে আরেকটি প্রশ্ন দিব। ছোট্ট একটি প্রশ্ন, গড় নির্ণয়। গড় নির্ণয় করা সম্পর্কে আমরা প্রত্যেকেই কিন্তু জানি। গড় নির্ণয় খুবই সহজ একটি জিনিস। 10, 20, 30, 40, 50। যদি আমাদেরকে এই 5টি নাম্বারের গড় নির্ণয় করতে বলা হয়, আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু সকলেই জানি নম্বরগুলোকে যোগ করে তাকে 5 দ্বারা ভাগ করব। অর্থাৎ সবগুলো নম্বরের যোগফলকে আমরা নম্বরের সংখ্যা দ্বারা, এখানে 1টি 2টি 3টি 4টি 5টি নম্বর আছে, নম্বরের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলেই কিন্তু আমাদের গড়টি চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যান্সারটি চলে আসছে 30। আচ্ছা, একই রকম ভাবে এই যে আমরা গড়টি বের করলাম, এই গড় বের করার যে পদ্ধতিটি, অর্থাৎ সবগুলোকে যোগ করে যেই কয়টি নম্বর থাকবে সেটি দ্বারা ভাগ করলে যে পদ্ধতি, সেই পদ্ধতিটিকে আমরা বলি সরাসরি গড়। এই পদ্ধতিটিকে আমরা বলি সরাসরি গড়। খুবই সহজ একটি জিনিস, মনে রাখতে হবে। যদি আমরা সবগুলো নম্বর যোগ করে যদি আমরা সব নম্বরের সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে এই নম্বরগুলোকে আমরা বলবো সরাসরি গড়। আচ্ছা, এবার আমরা এইটি একটু নিজেরা করার চেষ্টা করব। অবিন্যস্ত উপাত্ত থেকে গড় নির্ণয়। যদি কোনো পরীক্ষার কিছু ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরগুলো আমাদের এমন ভাবে দেওয়া থাকে 60, 30, 40, 20, 90, 70, 80। আমি আবার বলছি, তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় একটু লিখে নিবে 60, 30, 40, 20, 90, 70 এবং 80। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, আমাদের কাছে 7টি নম্বর দেওয়া আছে। আমাদেরকে বলা হলো এই 7টি নম্বরের গড় কি হবে। আমরা প্রত্যেকে একটু নিজেরা করার চেষ্টা করব, করে আমাদেরকে একটু স্ক্রিনে দেখাবেন। আমরা সবগুলো নম্বরকে যোগ করব এবং যেই কয়টি নম্বর আছে সেটি দ্বারা ভাগ করব। সবগুলো নম্বরকে যোগ করব এবং যেই কয়টি নম্বর আছে সেটি দ্বারা ভাগ করব। আমি আশা করছি আপনারা খুব দ্রুত করে ফেলবেন। যদি না করতে পারেন আমাদের সাথে একটু মিলিয়ে নেবেন কষ্ট করে। সবগুলো নম্বরকে যদি আমরা যোগ দেই এবং যেই কয়টি নম্বর আছে সেটি দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে আমাদের যোগফলটি আসতেছে 390 এবং ভাগ নম্বরের সংখ্যা ছিল 7টি। তাহলে 390 কে যদি আমরা 7 দ্বারা ডিভাইড করি, আমরা এমনটা পাচ্ছি 55.71। এখানে উল্লেখ্য যে দশমিকের পরে যদি কখনো দেখি আমরা 4 ঘর 5 ঘর 3 ঘর বা অনেকগুলো ঘর আসছে, তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে গড়ের অঙ্কে আমরা দশমিকের পরে সবসময় 2 ঘর নিয়ে কাজ করব। অর্থাৎ দশমিকের পরে 2 ঘর নিয়ে আমাদের সবসময় অ্যান্সারটিকে লিখতে হবে এমনটা না, তবে লেখাটা উত্তম। আচ্ছা, এবার আমরা পরেরটিতে চলে যাচ্ছি। শ্রেণী থেকে আমরা কিভাবে গড় নির্ণয় করতে পারি। একটু আগে আমরা যেটি দেখলাম সেটি ছিল আমাদের সরাসরি গড়। এবার আসি আমরা শ্রেণী থেকে গড়। শ্রেণী থেকে গড়ও কিন্তু খুব সহজ একটি জিনিস। শ্রেণী থেকে গড় নির্ণয় করতে হবে আমাদেরকে কিভাবে। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি। ধরা যাক কোনো একটি সমস্যা সমাধানে 25 জন ছাত্রীর যে সময় লাগে তা হলো 22, 16, 20, 30, 25, 36, এমন ভাবে 62, 60 পর্যন্ত। যদি এই সময়গুলি দেওয়া থাকে, এই সময়গুলো কিন্তু সেকেন্ডে দেওয়া আছে, আমাদেরকে মনে রাখতে হবে এই সময়গুলো দেওয়া আছে আমাদেরকে সেকেন্ডে। আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলোকে প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিব। আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই, তাহলে আমাদের বক্স করতে কিংবা সারণী করতে কিংবা গড় বের করতে খুবই সহজ হবে। প্রথমে আমরা এই অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্ত বানাবো। এবং বিন্যস্ত উপাত্ত বানানোর পরে আমরা যে কাজটি করব, নিবেশন সারণী তৈরি করব। আমি আশা করছি নিবেশন সারণী তৈরি করার টপিকসটি বা আলোচনাটি আমরা অলরেডি করে ফেলেছি। সো সকলেই আমরা এটা করতে পারবো। নিবেশন সারণী বানাতে গেলে সর্বোচ্চ সংখ্যা লাগে, সর্বনিম্ন সংখ্যা লাগে, একটি সূত্র লাগে। সূত্রের মাধ্যমে যদি আমরা নিবেশন সারণী পরিসরটি বের করি, আমরা পাচ্ছি 49। আচ্ছা,
তাহলে যদি আমাদের পরিসরটি এখানে 49 হয়, এবার যদি আমরা এটাকে 5 শ্রেণীব্যাপ্তি ধরতে যাই, 5 শ্রেণীব্যাপ্তি যদি আমরা এটাকে ধরতে যাই, আমাদের শ্রেণী সংখ্যাটা কত বের হবে? শ্রেণী সংখ্যাটা বের করতে গেলে আমরা জানি সূত্রটি হলো পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, তাহলে 49 কে আমরা 10 দিয়ে ভাগ করব, আমরা পাচ্ছি 4.9, অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা হচ্ছে 5টি প্রায়, যেটি অলরেডি আমরা করে ফেলেছি। যদি এটার শ্রেণী সংখ্যাটি 5টি হয়, তাহলে এটার ট্যালিটি আমরা কিভাবে করব, বা নিবেশন সারণীটি আমরা কিভাবে করব? সর্বনিম্ন সংখ্যাটা ছিল আমাদের 16, যেহেতু সর্বনিম্ন সংখ্যা আমাদের 16 ছিল, তাহলে 16 থেকে আমরা শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে একটি নিবেশন সারণী তৈরি করব। 16 থেকে আমরা শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে একটি নিবেশন সারণী তৈরি করব। এই নিবেশন সারণীটি আমরা নিজেরা আজকে বাসায় করব, এবং নিবেশন সারণী থেকে কিভাবে গড় করতে হয় সেটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি আশা করছি প্রত্যেকে এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমরা কি বুঝতে পেরেছি? নিবেশন সারণী তৈরি করার নিয়মটি আমরা কি বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। আমরা যেভাবে নিবেশন সারণী তৈরি করেছি এবং আমি যেই নম্বরগুলি দিয়েছি, আপনারা যদি খাতায় লিখে থাকেন ভালো, যদি কারো মিসিং থাকে কোনো সংখ্যা, আপনারা চাইলে আমাদের রেকর্ডেড ফেসবুক লাইভ থেকে আমার অবিন্যস্ত উপাত্তগুলো নিয়ে নিতে পারেন, এবং সেখান থেকে আমরা নিবেশন সারণী তৈরি করব, এবং প্রত্যেকে আমরা নিজেদের মতো করে কিছু সংখ্যা নিব। নিজেদের মতো করে আপনারা আপনাদের ইচ্ছে মতো 10টি সংখ্যা নেবেন এবং সেই 10টি সংখ্যা থেকে নিবেশন সারণী তৈরি করবেন। অর্থাৎ আপনাদের 2টি নিবেশন সারণী পরবর্তী ক্লাসের জন্য বাড়ির কাজ থাকবে। আশা করছি সকলেই বাড়ির কাজটি করবেন। যারা ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন এবং আমাদের এখানে যত পার্টিসিপেন্ট রয়েছেন, প্রত্যেককে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার সাথে এই মুহূর্তে যারা জুম এবং ফেসবুক এই দুটো জায়গা থেকে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বরাবরের মতোই তন্ময় দত্ত আছি আপনাদের সাথে 8ম শ্রেণীর বাংলা ক্লাসটি নিয়ে। আমরা কিন্তু গত ক্লাসে একটি নাটিকা পড়েছিলাম, যে নাটিকাটির নাম হচ্ছে সুখী মানুষ, এবং সেখানে কিন্তু আমরা জেনেছিলাম যে সুখ বিষয়টা কি। সুখ যে পুরোটাই একটি আপেক্ষিক ব্যাপার, এই ব্যাপারে কিন্তু আমরা একটি নাটিকার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, যেখানে হাসু ছিল, রহমত ছিল, মোড়ল সাহেব ছিলেন যিনি কিনে একটি কঠিন রোগে আক্রান্ত ছিলেন। এরকম করে কিন্তু আমরা এই সুখী মানুষ নাটিকাটি প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্য দুটি পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে তাহলে আমরা কি করব? আপনারা নিশ্চয়ই অনেকে জেনে গেছেন আজকে আমরা কোনটি পড়তে যাচ্ছি। আজকে আমরা পড়তে যাচ্ছি একটি কবিতা, যেই কবিতাটির নাম হচ্ছে পাছে লোকে কিছু বলে। আপনাদের সাহিত্য কণিকা যে বইটি আছে, সেই সাহিত্য কণিকা বইয়ের 95 নম্বর পৃষ্ঠায় যদি আপনারা যান, তাহলে কিন্তু এই পাছে লোকে কিছু বলে কবিতাটি পেয়ে যাবেন। আশা করছি আপনারা সবাই আপনাদের যে মূল বইটি আছে সাহিত্য কণিকা নামক, সেই মূল বইয়ের সাথে খাতা, কলম এবং পেন্সিল অবশ্যই আপনাদের সাথে আছে। তাহলে চলুন আমরা দেরি না করে শুরু করি। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে কবিতাটি শুরু করার আগে। কবিতার সাথে আসলে কার সম্পর্ক নিবিড়? লেখকের সম্পর্ক নাকি কবির সম্পর্ক? যারা আমাদের সাথে ফেসবুক লাইভ থেকে সংযুক্ত আছেন, আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তরটি আমাদেরকে সুন্দর মতো করে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে কবিতার সাথে কার সম্পর্ক অত্যন্ত নিবিড়। আমি এখানে একটু ফাহানুরের কাছ থেকে জানতে চাচ্ছি। ফাহানুর, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, হ্যাঁ, কবিতার সাথে কার সম্পর্ক নিবিড়? কবির। কবির সম্পর্ক নিবিড়, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কবিতার সাথে অবশ্যই কবির সম্পর্ক নিবিড়। আর লেখক তাহলে কাদেরকে বলা হয়? যারা গদ্য জাতীয় লেখাগুলো লিখে থাকেন তাদেরকেই মূলত আমরা লেখক বলে থাকি।
আর গদ্য বাদে যারা পদ্য জাতীয় লেখাগুলো লেখেন বা যাদের মনের ভাবগুলো যারা পদ্যের মাধ্যমে বা কবিতার মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপন করেন তাদেরকেই মূলত আমরা কবি বলে থাকি। তাহলে আজকে আমাদের যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে পাছে লোকে কিছু বলে। তার মানে কি, পেছনে লোকে কিছু না একটা বলে বসে। আপনি কোন একটা কাজ হয়তো বা করতে যাচ্ছেন, সেই কাজটা করতে গিয়ে আপনি সবসময় চিন্তা করলেন এরকম যে আমি এই কাজটা করব, এই কাজটা করতে গিয়ে যদি আমাকে লোকে কিছু একটা বলে বসলো, যদি আমি কোনো সমালোচনার শিকার হই, তাহলে মূলত আমি কি করব? আমার তো মান সম্মান বলে কোনো বস্তুই থাকবে না। তার থেকে থাক বাবা আমি এই কাজটা নাই করি, এই কাজটা না করলে কি বা এমন হবে, আমার মান সম্মানটা তো সবার আগে। এই ধরনের চিন্তা ভাবনা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগোতে পারবো না। সো আজকে আমাদের এই বিষয়গুলোই আমরা জানবো যে মূলত আমাদের যে কবি আছেন কামিনী রায়, তিনি আসলে আমাদের মধ্যে এই জিনিসগুলোই বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকে যে কোন বিষয়গুলো আমরা আসলে চিন্তা করি এবং কোনো একটা কাজ করার আগে কি ধরনের চিন্তাগুলো আমাদের মধ্যে আসে, এবং আমরা কোনো কাজ যে করতে পারি না, করতে যে আমাদের সবসময় সদা ভয় কাজ করে, লজ্জা কাজ করে, সংকোচ কাজ করে, এই বিষয়গুলো নিয়ে কামিনী রায় কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে ছন্দে ছন্দে বোঝানোর চেষ্টা করেছেন। ফেসবুক লাইভ থেকে যারা আছেন আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি বরিশাল জেলা থেকে কেউ আমাদেরকে কানেক্ট করে থাকেন বা বরিশাল জেলা থেকে যদি কেউ শুনে থাকেন আমাদের এই ক্লাসটি, তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে কারা কারা বরিশাল জেলা থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন। কারণ আমরা যে কবি সম্পর্কে জানবো তিনিও কিন্তু আমাদের বরিশাল জেলারই মেয়ে। তাহলে চলুন আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। নিশ্চয়ই আমরা স্লাইডটি দেখতে পাচ্ছি, যদি স্লাইডটি দেখতে পাই তাহলে কিন্তু থামস আপ দেখাবো। আমরা আজকের স্লাইডে মূলত কোন বিষয়টা জানতে পারবো, দেখুন আমরা কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো। আমরা পাছে লোকে কিছু বলে কবিতাটি আবৃত্তি ও বিশ্লেষণের মাধ্যমে যার অর্ধেক অংশ আমরা পড়বো। এরপরে হচ্ছে আমাদের যতটুকু অংশ আমরা পড়বো ততটুকু অংশের ওপর আমাদের একটি কুইজ পর্ব থাকবে এবং আমাদের একটি বাড়ির কাজ থাকবে। তাহলে চলুন আমরা দেরি না করে শুরু করছি কবি পরিচিতি দিয়ে। আপনারা নিশ্চয়ই কামিনী রায়ের ছবিটি দেখতে পাচ্ছেন। উনি হচ্ছেন আমাদের কামিনী রায়, যার জন্মটা হচ্ছে 1864 সালে। আমি আবারও বলছি, জন্মটা হচ্ছে 1864 সালে আর মৃত্যু হচ্ছে 1933 সালে। যিনি বেঁচে ছিলেন 69 বছর এবং তিনি একজন কবি ও সাহিত্যিক। তার জন্মস্থানটা কোথায়? আমি আগেই বলেছি তিনি বরিশালের মেয়ে। তার জন্মস্থানটা হচ্ছে 1864 খ্রিস্টাব্দে বরিশালের বাসন্ডা গ্রামে। আমি আবারও বলছি, বরিশালের বাসন্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পড়াশোনা ও চাকরি 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজেই অধ্যাপনায় নিযুক্ত হন। তার মানে 1886 সালে তিনি যেই কলেজে পড়াশোনা করেছেন, যেই কলেজ থেকেই তিনি অনার্স পাশ করেছেন, সেই কলেজেই কিন্তু তিনি আবার শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি আশা করছি। যদি বুঝে থাকি তাহলে রিয়াকশন অথবা আমরা ক্যামেরার সামনেও থামস আপ দিয়ে দেখাতে পারি। এরপরে আমরা চলে যাচ্ছি কবিতা সংগ্রহ। উনার একটাই কবিতা সংগ্রহ আছে, যেই কবিতা সংগ্রহের নাম হচ্ছে গুঞ্জন, যেটি তিনি ছোটদের উদ্দেশ্যে লিখেছিলেন। আমরা যারা ছোট মানুষ আছি, যারা কিশোর কিশোরী আছি, তাদের জন্যই মূলত এই কবিতা সংগ্রহটি উনি লিখেছিলেন, যার নাম হচ্ছে গুঞ্জন। আপনারা এই বিষয়গুলো কিন্তু আপনাদের বইয়ের কবি পরিচিতিতে সুন্দর মতো করে দাগিয়ে রাখতে পারেন, কারণ এগুলো কিন্তু আমাদের যে নৈবেত্তিক গুলো আসে 30 নম্বরের, এই নৈবেত্তিকের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই ইনফরমেশন গুলো আমরা যদি দাগিয়ে রাখি তাহলে যখন আমরা পড়তে যাব তখন আমাদের জন্য পড়াটা অনেকটাই সহজ হয়ে যাবে। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি উনার উল্লেখযোগ্য গ্রন্থ। উনি আসলে অনেক গ্রন্থই লিখেছেন, তার মধ্যে আমাদের পরীক্ষায় যে দুটো গ্রন্থ সবচেয়ে বেশি
আসে বা যে দুটো গ্রন্থ সম্পর্কে সবচেয়ে বেশি জানতে চাওয়া হয় সে দুটো গ্রন্থ হচ্ছে আলো ও ছায়া, আর আরেকটি হচ্ছে মাল্য ও নির্মাল্য। আমরা কিন্তু এটাও বইয়ের মধ্যে দাগিয়ে রাখবো যে উনার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আলো ও ছায়া এবং মাল্য ও নির্মাল্য। এবং অর্জন, অর্জন বলতে উনি আসলে এই যে উনার যে ক্যারিয়ার, উনি যে একজন কবি ও সাহিত্যিক জীবনে উনার আসলে কোন অর্জনগুলো রয়েছে, উনি কি কোনো পুরস্কার পেয়েছেন কিনা, বা পেলেও কি কি ধরনের পুরস্কার উনি পেয়েছেন, বা কোনো পদবিতে উনাকে ভূষিত করা হয়েছে কিনা। তো এই ধরনের কোনো কিছুকে আমরা মূলত অর্জন বলে থাকি। তো উনার অর্জনটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করা হয়। উনি সাহিত্যে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর হচ্ছে উনার মৃত্যু। উনি 1933 সালে মৃত্যুবরণ করেন। আশা করছি আমরা যতটুকু সম্ভব সংক্ষেপে কিন্তু পুরো কবি পরিচিতিটাই আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমরা কি পুরো কবি পরিচিতিটা কি বুঝতে পেরেছি? আমরা যদি বুঝে থাকি তাহলে থামস আপ দিব, আর যদি আমরা ক্যামেরায় থামস আপ দেখাতে না পারি তাহলে আমাদের রিয়াকশন অপশন তো অবশ্যই আছে, সো আমরা রিয়াকশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে পারি। আর যারা ফেসবুক লাইভ থেকে আমাদের শুনছেন তারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটা কিন্তু অবশ্যই আমাদের সুন্দর একটি অপশন আছে, সেটা হচ্ছে কমেন্ট অপশন। সেই কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কিন্তু কোন জিনিসটা বুঝতে পারছেন না সেটা সুন্দর মতো করে উল্লেখ করে দেবেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার। এরপর চলে যাচ্ছি আমরা কবিতায়। দেখুন, পাছে লোকে কিছু বলে কামিনী রায়, এই ছবিটি আপনাদের বইয়ের মধ্যে আছে, যেখানে একটি লোক, তিনি খুবই চিন্তিত, উনি কোনো একটা কিছু ভাবছেন যে আমি কি করব বা এই কাজটা করা আমার ঠিক হবে কিনা, এরকম কোনো কিছু একটা হয়তোবা তিনি চিন্তা করছেন। এরকম একটা ছবি আপনাদের বইতেও আছে। তাহলে চলুন আমরা শুরু করি। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। তার মানে কি? কবি এখানে বোঝাতে চেয়েছেন আমরা কোনো কাজ করতে পারি না। যখনই আমরা কোনো কাজ করি তখনই কিন্তু আমাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং আমাদের মধ্যে একটা লাজ বা লজ্জা কাজ করে। কোনো একটা কাজ করার আগে একটা ভয় আমাদের মধ্যে জেগে বসে যে আমি যে কাজটা করব, এই কাজটা করাটা কি আসলে আমার ঠিক হবে, আমি কি কাজটা করতে পারবো, অথবা আমরা লজ্জা পাই। মনে করেন আপনারা এক একজন এক একটা স্কুলে তো অবশ্যই পড়েন। সেই স্কুলে যখন আপনারা ক্লাস করেন, আপনাদের কোন একজন টিচার তিনি যদি আপনাদেরকে বলে যে ফাহানুর অথবা সুবা আপনারা একটু সামনে আসুন, যে কোনো একজন সামনে এসে 5 মিনিট আমাদেরকে কিছু একটা বলুন, আপনার হবি সম্পর্কে বলুন, বা আপনি প্রতিদিন কি কি করেন, আপনার অবসর সময় নিয়ে আমাদেরকে 5টা মিনিট কিছু বলুন। আপনি যখন সামনে যাবেন, সামনে গিয়ে যখন কথা বলবেন, তখন আপনার মধ্যে বিভিন্ন জিনিস কাজ করবে। আমি যে কথা বলবো, এতগুলো মানুষ আছে, আমি কি ভুল কিছু বলে বসবো কিনা, নাকি এই কথা বলার পরে আমাকে কি কোনো সমালোচনার শিকার হতে হবে কিনা। এই জিনিসগুলো ভেবে কিন্তু আমরা সহজে ক্লাসের মধ্যে কেউ হাত তুলি না, সবাই কিন্তু হাত নামিয়ে রাখি। কিন্তু এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে, ভয় কাজ করে, লজ্জা কাজ করে কোনো কাজ করার পর, কোনো কাজ করার সময়। সংশয়ে সংকল্প সদা টলে, কোনো একটা ইচ্ছা আমার মধ্যে আছে, সেই ইচ্ছাটা যখন আমি চরিতার্থ করতে যাব তখন আমার মধ্যে একটা সংশয় কাজ করবে। সেই সংশয়ে আমার যে সংকল্পটা আমি নিয়েছি বা যে ইচ্ছাটা আমি পোষণ করেছি সেটা কিন্তু আমার নড়বড়ে বা টলতে থাকবে। আমি কি করব, আমি কি আসলে এটা করব, নাকি এটা করাটা আমার ঠিক হবে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের মধ্যে কাজ করে। কারণ যদি না পেছনে কিছু বলে বসে মানুষ, এই ভয়ে কিন্তু আমরা আসলে কোনো কাজই করতে পারি না। আমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? যদি বুঝে থাকি আমরা কিন্তু থামস আপ দেখাতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে রিয়াকশন এবং ক্যামেরার মাধ্যমে থামস আপ দেখিয়ে দিচ্ছি, তার মানে আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এর পরের প্যারাতে আমরা চলে যাচ্ছি। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা থাকি। তার মানে কি? আমরা যে কোনো কাজ করব তার জন্য আমরা কখনো সম্মুখে আসি না, সবসময় আমরা আড়ালে আড়ালে থাকি। সবসময় আমরা আড়ালে থাকি, কখনো সামনে আসতে চাই না, সবসময় পেছনে পেছনে থাকি, যে না আমি সামনে যাব না, সামনে গেলে যদি মানুষ কিছু একটা বলে বসে দরকার নেই, তার থেকে বাবা তোমরা সামনে যাও, আমি পেছনেই থাকি। এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু সবসময় আমাদের ভেতরে কাজ করে।
নীরবে আপনা ঢাকি। এখানে আপনা, আপন মানে হচ্ছে নিজ, ঠিক আছে। নীরবে নিজেকে ঢাকি, নিজেকে কখনো প্রকাশ করতে পারি না বা প্রকাশ করতে নিজেকে কখনো চাই না, সবসময় নিজেকে নিজের মধ্যেই ঢেকে রাখি। সম্মুখে চরণ নাহি চলে, সামনে আমি যাব বা সামনে দাঁড়িয়ে কোনো একটা কাজ আমি করব, সবাইকে নেতৃত্ব দিব, এই ধরনের কোনো একটা কিছু করতে গিয়ে আমার মধ্যে সবসময় একটা বিষণ্ণতা কাজ করে, সবসময় একটা সমালোচনার ভয়ে আমি থাকি, যে কখন না জানি মানুষ কোনো কিছু একটা আমাকে বলে বসে, তার থেকে কিছু না করাটাই ভালো, পাছে লোকে কিছু বলে। তো দেখুন, আমরা কিন্তু মূলত জানতে পারলাম বা জানছি যে কোন ধরনের বিষয়গুলো আমাদের মধ্যে কাজ করে বা কোন ধরনের নেতিবাচক দিকগুলোর কথা আমরা চিন্তা করে কোনো একটা কাজ করতে পারি না। আসলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলো চিন্তা করি। কি আমরা কি চিন্তা করি না? আমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো চিন্তা করি এবং চিন্তা করেই হয়তোবা কোনো ভালো কাজও করতে পারি না, সামান্য এই সমালোচনার ভয়ে। এই সমালোচনার ভয়ে আমাদের মনের মধ্যে সংকোচ জিনিসটা জেগে বসে। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা পরের প্যারাতে চলে যাচ্ছি। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত। তার মানে আমার হৃদয়ে, আমার মনের মধ্যে যে কোনো ভালো একটা চিন্তা কিন্তু আসে। চিন্তা যে ভালো একটা আসে না তা কিন্তু না, ভালো চিন্তা আমরা সবসময় করি, ভালো চিন্তা আমাদের হৃদয়ে বুদবুদের মতো আসতেই থাকে। কিন্তু সেইটা যেমন আসে সেটা কিন্তু আবার হৃদয়ের তলেই মিশে যায়, কারণ যদি না কিছু লোকে বলে বসে। এই কারণে কিন্তু আমরা কোনো চিন্তা আসার পরেও সেটাকে আর বাস্তবায়ন করতে পারি না। যদি মানুষ আমাকে কোনো একটা খারাপ কিছু বলে বসে, কোনো একটা সমালোচনা করে বসে, সেই জন্য কিন্তু আমরা সেই কাজটা আর করতেই পারি না। বুঝতে পেরেছি এই পর্যন্ত সবাই? বুঝে থাকলে অবশ্যই টিচারকে থামস আপ আমরা দেখাবো। ইয়েস, আমরা কিন্তু বুঝতে পেরেছি। এর পরের স্লাইডে আমরা পরের প্যারাতে যাচ্ছি। কাঁদে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি। তার মানে কি? দেখুন, আমাদের প্রাণ কিন্তু কেঁদে ওঠে এই সমস্ত সমালোচনার ভয়ে, যে মানুষ সমালোচনা করবে সেজন্য আমি কিছু করতে পারছি না। এই সমস্ত কারণে কিন্তু আমাদের মনের মধ্যে আমাদের প্রাণটা সবসময় কেঁদে ওঠে, কিন্তু তারপরও কিন্তু আমরা সেটাকে সযতনে যত্ন করে শুষ্ক রাখার চেষ্টা করি। নির্মল নয়নের জলে, চোখের জলে সেটাকে আমরা শুষ্ক রাখার চেষ্টা করি। কারণ যদি না মানুষ কিছু বলে বসে, মানুষ কিছু যদি বলে বসে, সেজন্য আমি কিছু করতে পারবো না। আমার প্রাণটা সবসময় কেঁদে ওঠে, কিন্তু তারপরও আমি কিছু করতে পারি না যদি না মানুষ কিছু বলে বসে। এই একটা মাত্রই দিক, এই একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে সমালোচনা। এই সংকোচ থেকে আমরা বের হতে পারি না, এই সংকোচহীনতা আমাদের মধ্যে আমরা আনতে পারি না, যার কারণেই কিন্তু আমরা কোনো একটা কাজ সুন্দরভাবে করতে পারি না, এবং তার জন্য হয়তোবা অনেক ভালো কাজের থেকেও আমরা পিছিয়ে পড়ি। আমরা কি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি আমরা থামস আপ দেখাবো। হ্যাঁ, আমরা অনেকেই থামস আপ দেখাচ্ছি, তার মানে আমরা বুঝতে পেরেছি। তার মানে চলুন আমরা তাহলে একটা কুইজে অংশগ্রহণ করি। কুইজটা কি দেখুন, কামিনী রায়ের রচিত কবিতা সংগ্রহের নাম কি? প্রথম অপশন হচ্ছে সঞ্চিতা, দ্বিতীয় অপশন হচ্ছে পত্রকাব্য, তৃতীয় অপশন হচ্ছে সঞ্চয়ন, চতুর্থ অপশন হচ্ছে গুঞ্জন। আমরা কিন্তু যারা ফেসবুক লাইভে আছি তারা কিন্তু ক, খ, গ অথবা ঘ দিয়ে আমরা কিন্তু জানিয়ে দিতে পারি আমাদের সঠিক উত্তরটি কি। আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে আমাকে জুমের মাধ্যমে দেখাচ্ছে 4 নাম্বারটি হবে সঠিক উত্তর। হ্যাঁ, একদমই তাই। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পড়েছি আমাদের গুঞ্জন নামের একটি কবিতা সংগ্রহ, যিনি কামিনী রায় লিখেছেন ছোটদের উদ্দেশ্যে। সো উনার একটি কবিতা সংগ্রহ আছে যার নাম হচ্ছে গুঞ্জন। দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখি কি প্রশ্ন আসছে আমাদের জন্য। পাছে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? ভয়হীনতা, পরোপকারিতা, সাহসিকতা, সংকোচহীনতা। আমরা কিন্তু ক, খ, গ অথবা ঘ দিয়ে ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারি। হ্যাঁ, জুমে যারা আছেন তারা কিন্তু অলরেডি উত্তর আমাকে জানিয়ে দিচ্ছেন হাত দিয়ে ইশারা করে অনেকেই। উত্তরটা কিন্তু হবে 4 নাম্বার। একদমই তাই, উত্তরটা হবে 4 নাম্বার, যেটা হচ্ছে সংকোচহীনতা। হ্যাঁ, আমাদের প্রতিটা লাইনে আমরা কিন্তু দেখতে পারি কবি কিন্তু আমাদেরকে, আমরা যাতে মনের মধ্যে কোনো সংকোচ না রাখি এবং সংকোচ না রেখে সংকোচহীন ভাবে যাতে আমরা প্রত্যেকটা কাজ করি, সেটারই কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন ওনার প্রত্যেকটা পংক্তির মধ্যে। এরপরে চলে যাচ্ছি আমরা তৃতীয় প্রশ্নে।
তৃতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আসে, কামিনী রায় বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করে? আমি কিন্তু আগেই বলেছিলাম একদম শুরুতে যে কোনো একটা জেলার নাম ধরে সেই জেলার মানুষরা চাইলে আমাদের ফেসবুক কমেন্টের মাধ্যমে কিন্তু আওয়াজ দিতে পারেন যে আপনি আসলে সেই জেলা থেকে বলছেন। তাহলে আমরা একটু আপনাদেরকে জিজ্ঞেস করি যে কোন জেলায় উনি জন্মগ্রহণ করেন। 1 নম্বর হচ্ছে নোয়াখালী, 2 নম্বর হচ্ছে কুমিল্লা, 3 নম্বর হচ্ছে বাগেরহাট, 4 নম্বর হচ্ছে বরিশাল। অলরেডি কিন্তু জুমে যারা আছেন তারা আমাকে বলেই দিচ্ছেন, অপশন আসার সাথে সাথে আপনারা উত্তর বলে দিচ্ছেন। হ্যাঁ, উত্তরটি কিন্তু হচ্ছে 4 নাম্বার, বরিশাল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর কুইজ পর্বটিতে অংশগ্রহণ করার জন্য। আর যারা ফেসবুক লাইভ থেকে আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি দিয়েছেন বা দিচ্ছেন এখনো, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। তাহলে চলুন আমরা একটি বাড়ির কাজ জেনে নেই। গ্রামের ছেলে ইমরান গ্রামের বাজারে অনলাইন সেবা প্রদানের জন্য একটি কম্পিউটারের দোকান দিয়েছে। দোকানে সেবা পেতে মানুষের ভিড় বাড়তে থাকে। ইউনিয়ন পরিষদের মেম্বার রঞ্জন এই অবস্থা দেখে বলল, ইমরানের কি রাজনৈতিক খায় এসেছে? এই কথা শুনে ইমরান পিছু হটে যায়। প্রশ্ন হচ্ছে, কামিনী রায়কে কোন স্বর্ণপদকে ভূষিত করা হয়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সংশয়ে সংকল্প সদা টলে, উক্তিটি ব্যাখ্যা করো। যদি আমরা এই মুহূর্তে এই সৃজনশীল প্রশ্নটি লিখে নিতে না পারি আমাদের খাতায়, কোনো সমস্যা নেই, আমাদের ফেসবুক লাইভে এটি রেকর্ডের অবস্থায় থেকে যাবে ভিডিওটি। তখন কিন্তু আমরা এই রেকর্ডের ভিডিওটি পুনরায় দেখে আমরা কিন্তু আসলে বুঝতে পারবো, বা আমরা এই আমাদের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি কিন্তু আমরা সুন্দর মতো করে খাতায় লিখে রাখতে পারবো এবং বাড়ির কাজটিও করতে পারবো, প্রশ্নটি বাসায় করতে পারবো। তার মানে নিশ্চয়ই আমরা সবাই প্রশ্নটি বুঝতে পেরেছি, তাই না? যেখানে ইমরান নামের একটা ছেলে আছে, যেই ছেলেটা তার গ্রামের একটা বাজারে অনলাইন সেবা, আমরা জানি অনলাইনের মাধ্যমে এখন ভর্তি ফর্ম বিক্রি হয়, কিংবা হচ্ছে মানুষ বিভিন্ন কাজ করে কিন্তু এখন অনলাইনের মাধ্যমে। এখন কিন্তু আর হার্ড কপিতে কাজ ওরকম হয় না।